আজকের এই আয়োজনে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমফর্ট ফুড নিয়ে। শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে যে পিৎজা ছাড়া আমাদের আজকাল কোনো উদ্যাপন বা আড্ডাই জমে না। তার অতীত কিন্তু মোটেও এতটা জমকালো ছিল না। একসময় এই খাবারটিকে গরিবদের অত্যন্ত সস্তা, অস্বাস্থ্যকর, এমনকি আক্ষরিক অর্থে বিষাক্ত একটি খাবার হিসেবে ধরা হতো। তো কিভাবে রাস্তার একটি অবহেলিত খাবার পুরো বিশ্বের কাছে রন্ধনশিল্পের আইকনে পরিণত হল, চলুন সেই চমৎকার গল্পটাই আজ জেনে নেওয়া যাক। একটু ভেবে দেখুন তো, আমরা কি এমন কোনো খাবার স্বেচ্ছায় খাব যাকে বিষ মাখানো নর্দমার রুটির সাথে তুলনা করা হয়? অবিশ্বাস্য মনে হলেও ১৯ শতকের শুরুর দিকে বিখ্যাত সব খাদ্য সমালোচক এবং উদ্ভিদবিজ্ঞানীরা পিৎজার আদি রূপকে রীতিমতো ঘৃণাই করতেন। অভিজাতদের কাছে যা ছিল চরম অস্বাস্থ্যকর, সাধারণ মানুষের কাছে তাই ছিল বেঁচে থাকার অবলম্বন। তো কিভাবে সেই ঘৃণিত খাবার মানুষের মনে কোঠায় জায়গা করে নিল, সেটাই এখন আমরা দেখব। প্রাচীন ঢাল থেকে ন্যাপলসের রাস্তা, চলুন দেখি পিৎজার একদম আদি রূপটা কেমন ছিল। প্রাচীন সংস্কৃতির দিকে নজর দিলে দেখা যায় সমতল রুটি বা ফ্ল্যাট ব্রেডের ওপর বিভিন্ন উপাদান ছড়িয়ে খাওয়ার এই ধারণাটা কিন্তু একেবারেই নতুন কিছু নয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে পারস্যের সৈন্যরা যুদ্ধের ঢালকে রীতিমতো ওভেন হিসেবে ব্যবহার করে রুটি সেঁকে নিত আর তার ওপর পনির ও খেজুর দিয়ে খেত। আবার প্রাচীন গ্রিসেও প্লাকাউস নামের এক ধরনের রুটির প্রচলন ছিল, যাতে পেঁয়াজ, রসুন আর ভেষজ মেশানো হতো। এমনকি প্রাচীন রোমান মহাকাব্য ইনিডেও এমন রুটির উল্লেখ আছে যাকে তারা খাবার রাখার টেবিল হিসেবে ব্যবহার করত এবং পরে ওই টেবিলটাই খেয়ে ফেলত। তবে এই প্রাচীন সভ্যতাগুলো পিৎজার ভিত্তি তৈরি করলেও আধুনিক পিৎজার আসল গল্পটা শুরু হয় ১৮০০ শতকের ইতালির ব্যস্ত বন্দর নগরী নেপলসে। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল কিভাবে চরম দারিদ্র্য একটি বিশ্ববিখ্যাত খাবারের জন্ম দিতে পারে। ১৮ শতকের নেপলসে প্রচুর মানুষ কাজের খুঁজে আসত। ফলে তৈরি হয় লাজ্জারোনি নামের এক বিশাল দরিদ্র শ্রমজীবী শ্রেণী। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনির পর তাদের এমন একটা খাবারের দরকার ছিল যা সস্তা, দ্রুত পাওয়া যায় এবং চলার পথে সহজেই খেয়ে নেওয়া যায়। আর ঠিক এই তীব্র প্রয়োজন থেকেই জন্ম নেয় আধুনিক পিৎজার আদিরূপ। শুরুর দিকে কিন্তু পিৎজার কোনো বিলাসবহুল রেস্তোরাঁ ছিল না। রাস্তার বিক্রেতারা বড় বাক্সে করে এই ফ্ল্যাট ব্রেড বিক্রি করত। রসুন, লবণ আর পশুর চর্বির মতো একদম সস্তা উপাদান দিয়ে এগুলো তৈরি হতো। মজার ব্যাপার হলো সে সময় পিৎজা আওত্ত নামে অদ্ভুত একটা পেমেন্ট সিস্টেম চালু ছিল। মানে আজকে পিৎজা খেয়ে ৮ দিন পর পর্যন্ত দাম পরিশোধ করার সুযোগ ছিল। এরপর ১৮৩০ সালে আন্টিকা পিৎজারিয়া পোর্ট আলবারামের একটি দোকান স্থায়ী পিৎজারিয়ায় পরিণত হয়, যাকে অনেকেই বিশ্বের প্রথম পিৎজারিয়া হিসেবে ধরে থাকেন। এইবার আসি টমেটোর বিষাক্ত বদনামের বিষয়ে। আধুনিক পিৎজা বলতেই তো চোখের সামনে টমেটোর ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ইউরোপের ইতিহাসে এই টমেটোর অতীত ছিল ভীষণ অন্ধকার। এই যেমন টেলিগ্রাফের উদ্ভাবক স্যামুয়েল মোর্সের কথাই ধরুন। ১৮৪১ সালে তিনি পিৎজা দেখে এতটাই বিরক্ত হয়েছিলেন যে একে দুর্গন্ধযুক্ত নর্দমা রুটির সাথে তুলনা করেছিলেন। এর একটা বড় কারণ ছিল এই টমেটো। ষোড়শ শতাব্দীতে আমেরিকা থেকে টমেটো যখন প্রথম ইউরোপে আসে, তখন ইতালীয় ভেষজবিদরা একে বিষাক্ত, নাইটশেড এবং ম্যান্ড্রেক গোত্রের উদ্ভিদ বলে আখ্যা দেন। ফলে দীর্ঘদিন মানুষ টমেটোকে ভয় পেত। কিন্তু নেপলসের গরিব মানুষের কাছে তো এটি ছিল সস্তা, তাই তারা নির্দ্বিধায় তাদের রুটির ওপর টমেটো ব্যবহার শুরু করে। এরপর আসে রাজকীয় স্বীকৃতি, আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে যায়। এই স্লাইডটি পিৎজার সেই অবিশ্বাস্য রূপান্তরের চিত্র দারুণভাবে তুলে ধরে। গরিবের খাবার হিসেবে পরিচিত পিৎজার ভাগ্য পুরোপুরি বদলে যায় যখন ১৮৮৯ সালে ইতালির রাজা উম্বের্তো এবং রানী মার্গেরিটা নেপলস পরিদর্শনে আসেন। ফরাসি খাবারে বিরক্ত হয়ে তারা স্থানীয় খাবারের স্বাদ নিতে চাইলেন। তখন রাফায়েলে এসপোসিটো নামের এক পিৎজা মেকার রানীর জন্য ৩টি ভিন্ন স্বাদের পিৎজা তৈরি করেন। রানী এমন একটি পিৎজা পছন্দ করলেন যা ঠিক ইতালির জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করে: লাল টমেটো, সাদা মোজেরেলা পনির এবং সবুজ ব্যাসিল পাতা। রানীর সম্মানে এর নাম দেয়া হল পিৎজা মার্গেরিটা। এই রাজকীয় সিলমোহর পিৎজাকে রাস্তার সস্তা খাবার থেকে একদম জাতীয় খাবারের মর্যাদায় নিয়ে গেল। মহাসাগর পাড়ি দেওয়া এবং যুদ্ধ জয়, পিৎজার বিশ্বভ্রমণের শুরু।
রাজকীয় স্বীকৃতি পাওয়ার পরেও পিৎজা কিন্তু দীর্ঘদিন ইতালির ভেতরেই সীমাবদ্ধ ছিল। তবে ১৯০৫ সালটি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় ইতালীয় অভিবাসীদের হাত ধরে নিউ ইয়র্ক সিটিতে লাম্বার্ডিস নামের একটি দোকান চালু হয়। এটি আমেরিকার প্রথম অফিসিয়াল পিৎজালিয়া হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত। শুরুর দিকে তারা মূলত স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে দুপুরের খাবার হিসাবে এই পিৎজা বিক্রি করত। কিন্তু পিৎজা সত্যিকার অর্থে মূলধারায় প্রবেশ করল কবে জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ইতালিতে যুদ্ধ করতে যাওয়া আমেরিকান সৈন্যরা সেখানে পিৎজার প্রেমে পড়ে যায়। যুদ্ধ শেষে দেশে ফিরে তারা সেই একই স্বাদের খোঁজ করতে থাকে। আর এই ব্যাপক চাহিদার ফলেই পিৎজা ইতালীয় অভিবাসীদের গণ্ডি পেরিয়ে এক বিশাল জাতীয় উন্মাদনার সৃষ্টি করে। এরপরের অধ্যায়টি হল ফ্রোজেন এবং ফাস্ট ফুডের যুগ। চলুন দেখি এই বাণিজ্যিকীকরণ আসলে কিভাবে গড়ে উঠেছে। ১৯৫০-এর দশকে সেলেন্টানো ব্রাদার্স সুপারমার্কেটের জন্য প্রথম ফ্রোজেন পিৎজা নিয়ে আসে, যাতে মানুষ ঘরে বসেই সহজে খেতে পারে। দীর্ঘদিন সংরক্ষণের জন্য রেসিপিতেও বদল আনা হলো, তাজা টমেটোর বদলে জায়রা করে নিল টমেটো পেস্ট। এরপর ১৯৬০ সালে ডমিনোজ গাড়ির মাধ্যমে দ্রুত পিৎজা ডেলিভারির এক যুগান্তকারী মডেল চালু করে। এভাবে পিৎজা আধুনিক ফাস্টফুডের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হল। আধুনিক নগর ব্যবস্থার প্রতিচ্ছবি। আজকের দিনে পিৎজা আসলে কিসের প্রতিনিধিত্ব করে? আধুনিক খাদ্য ব্যবস্থার দিকে তাকালে বোঝা যায়, আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ পিৎজার স্লাইস মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক সাপ্লাই চেইন। আটার জন্য গম আসছে মিডওয়েস্টের শিল্পভিত্তিক খামার থেকে, টমেটো আসছে ক্যালিফোর্নিয়া থেকে, আর পনির ও অন্যান্য উপাদান আসছে অসংখ্য জটিল এবং অস্বচ্ছ সরবরাহকারীর মাধ্যমে। এখানকার মূল পয়েন্টটি হল পিৎজার এই বাণিজ্যের আকার আসলে কত বড়। শুধু যুক্তরাষ্ট্রেই এর বাজার মূল্য প্রায় $৪৭ বিলিয়ন। পরিসংখ্যান শুনলে চমকে যেতে হয়। শুধু নিউ ইয়র্ক সিটিতেই প্রতিদিন আনুমানিক ৫ লাখ আস্ত পিৎজা খাওয়া হয়। এটি শহরের অর্থনীতির বিশাল এক চালিকা শক্তি। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের একটা অন্ধকার দিকও আছে। পিৎজা ডেলিভারির জন্য ব্যবহৃত লাখ লাখ কার্ডবোর্ড বক্স প্রতিদিন ল্যান্ডফিলে যাচ্ছে, যা গ্রিনহাউস গ্যাস তৈরি করছে। ফ্রোজেন প্যাকেজিংয়ের প্লাস্টিক পরিবেশের ক্ষতি করছে। তাছাড়া সস্তা ফাস্টফুড চেইনগুলো অবহেলিত সম্প্রদায়ের মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। আধুনিক খাদ্য ব্যবস্থার এই নেতিবাচক প্রভাবগুলো পিৎজার প্রতিটি স্লাইসের সাথেই কিন্তু জড়িয়ে আছে। তাহলে শেষমেশ প্রশ্ন থেকেই যায়, পিৎজার এই বিপুল শিল্পায়ন কি এর সাংস্কৃতিক সত্তাকে কেড়ে নিয়েছে, নাকি যুগ যুগ ধরে মানুষের রুচি ও প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এই অবিরাম ক্ষমতায় প্রমাণ করে যে এটি সত্যি রন্ধনশিল্পের এক অনন্য মাস্টারপিস? পরের বার যখন ওভেনে একটি ফ্রোজেন পিৎজা দেওয়া হবে অথবা দরজায় ডেলিভারি ম্যান এসে দাঁড়াবে, তখন পিৎজার এই মহাকাব্যিক যাত্রার কথা একবার ভেবে দেখার আমন্ত্রণ রইল। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। পিৎজার এই বিস্ময়কর গল্পটি আসলেই আমাদের খাদ্য, সংস্কৃতি এবং অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ।